ওয়ালাইকুম এইচএসসি 25-এর বাচ্চারা, ইতিমধ্যেই তোমরা এইচএসসি পরীক্ষা সম্পন্ন করেছো। হয়তো স্থগিত হওয়া দুই একটা পরীক্ষা বাকি আছে তোমাদের। তারপরেই তোমাদের শুরু হবে এক কঠিন ভর্তি যুদ্ধ অ্যাডমিশনের। তো এই অ্যাডমিশন ভর্তি যুদ্ধ নিয়ে তোমাদের মনের মধ্যেই শুরু থেকে অনেক কনফিউশন থাকে যে কিভাবে এই 3 থেকে 4 মাস যে সময়টা আছে একটা ইফেক্টিভ ওয়েতে কাজে লাগায় তুমি একটা পাবলিক ইউনিভার্সিটি সিট নিশ্চিত করতে পারো। সেইটা নিয়ে তোমাদের তো নানান কোয়েশ্চেন কল্পনা জল্পনা থাকে। তো আজকে আমি চেষ্টা করব সেটা নিয়ে একটা পূর্ণাঙ্গ তোমাকে প্ল্যান দেওয়ার, যে প্ল্যানটা তুমি যদি মোটামুটি আহ, পালন করতে পারো এবং আল্লাহ যদি সহায়ক হয়, অবশ্যই একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট তোমার হবেই হবে, এটা আমি আশা রাখি। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে এবং প্রতিটা পয়েন্ট প্রতিটা কথা তুমি রিলেট করার ট্রাই করবা অ্যান্ড চেষ্টা করবা ওইভাবে জিনিসগুলো সাজানোর জন্য। অবশ্যই আমি একটা কথা বলবো, আরো 10 জনে 10টা কথা বলবে, কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তোমার প্ল্যান তোমার কাছে, তুমি তোমার মতন করে জিনিসগুলো সাজাবা এবং তুমি তোমার মতন করে আগাবা। ওকে, শুরু করা যাক। ওকে, আহ ঢাবির লাল বাস, এটা নিয়ে কিন্তু সবারই একটা মানে স্বপ্ন থাকে যে এই ঢাবির লাল বাসে গেটে দাঁড়াবো, গান টান গাবো, বড় ভাইদের সাথে ট্রিট নিব, আরো কত মজা, রাইট? তো এই ঢাবির লাল বাস আছে, আর সব বিশ্ববিদ্যালয়ে তো লাল বাস আছে, কিন্তু ঢাবির লাল বাস নিয়ে সবার একটা আলাদা আগ্রহের কেন্দ্র থাকে। কারণ কমার্সের জন্য আমি যদি চিন্তা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটার কোনো আসলে মানে তুমি এটা নিয়ে কিছু বলতে পারবা না, বলতে এটা নিয়ে তুমি অন্য অন্য ইউনিভার্সিটি ওরকম মিলাইতে পারবে না, এটা একটা ব্র্যান্ড পর্যায়ে গেছে গা। হোক পড়ালেখার অবস্থা খারাপ, এটা আমরা জানি, বা যারা পড়তেছে তারাও জানে যে পাবলিক ইউনিভার্সিটির পড়ালেখার অবস্থা কিরকম গেছে, তারপর ব্র্যান্ড তো ব্র্যান্ডই। যাই হোক, আমরা দেখি কতদূর কি ইয়া করা যায়। আচ্ছা, আজকে আমি যে পয়েন্টগুলো নিয়ে বলবো সেগুলা খুব ভালো করে মনে ইয়া করবা, মানে নিজের মধ্যে ধারণ করবা এবং রিলেট করবা। ওকে, আচ্ছা, ফার্স্ট টাইম বলছি কি, বেসিক। বেসিক, হ্যাঁ, এখন বেসিক বলতে কি বুঝাইছি? বেসিক বলতে বুঝাইছি যে এসএসসি এইচএসসি তে যে পড়াশোনা করছো ওই বেসিকটা এখন অ্যাডমিশনে কাজে লাগবে। কারণ তোমার এখন অ্যাডমিশনে আইসা ওই যে অ্যাকাউন্টিং এ যে আর্থিক বিবরণী করছো, সে আর্থিক বিবরণী বলবো না যে অ্যাডমিশনে বাবা তুই কর, এরকম কিছুই না। আর্থিক বিবরণী তুমি কেন করতা সেটা অ্যাডমিশনে জিজ্ঞাসা করবে, কিন্তু আর্থিক বিবরণী করতে দিবে না। ঠিক আছে? তো বেসিকটা হচ্ছে এই লেভেলের। কারণ তুমি একটা কথা অলওয়েজ শুনবা যে অ্যাডমিশনে চান্স পাইতে গেলে বেসিকের কোনো বিকল্প নাই। হ্যাঁ, বেসিক হচ্ছে এমন একটা জিনিস, সেটা তুমি বলো বাংলা, হ্যাঁ, তারপর হচ্ছে ইংলিশ, ওকে, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, মার্কেটিং, তুমি যেটাই বলো, মানে সবগুলারই আসলে কি বলবো, বেসিকের কোনো বিকল্প নাই ভাই, কোনো বিকল্প নাই। কারণ তোমার এখন তো জাস্ট এমসিকিউ। তোমার ঢাবির ইয়াটা কি, বা ঢাবি না, সব বিশ্ববিদ্যালয়ের মানবন্টনটা কি, এমসিকিউ। আর শুধু ঢাবিতেই তো রিটার্ন আছে, বাকি কোথাও তো রিটার্ন নাই, জগন্নাথ রিটার্ন আছে। তো এই যে এমসিকিউ, এন্ড এমসিকিউ তে কিরকম কোশ্চেন করবে? এমসিকিউ তে খুবই ট্রিকি কোশ্চেন করবে, থিওরিটিক্যাল টাইপের। হ্যাঁ, ম্যাথ তো করবে অ্যাকাউন্টিং এ, বা থিওরিটিক্যাল কোশ্চেন গুলো তোমরা বেশি আটকাবা। কারণ হচ্ছে অ্যাডমিশন মানে এইচএসসি তে তোমরা কি করছো? এইচএসসি তে সাপোজ মনে করো একটা এমসিকিউ, হ্যাঁ, এমসিকিউ। এখন অপশন হচ্ছে মনে করো এইটা ক, খ, গ, ঘ। তো এখন কি হইতো, মনে করো এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটাই তো সঠিক। এখন এই 4টা অপশনের মধ্যে যেটা সঠিক তুমি সেটা দেখাইতা, বা কারণ কি বাকি 3টা ভুল থাকতো। আর এইচএসসির কোশ্চেন ছিল এরকম, এটা কিন্তু এইচএসসির কথা বলতেছি আমি, হ্যাঁ, এইচএসসির কথা বলতেছি। তো কিন্তু অ্যাডমিশনে কি হবে? অ্যাডমিশনে তুমি 4টা অপশন দেখবা, 4টাই তোমার কাছে উত্তর মনে হবে। ওরা জিনিসগুলা এমন ভাবে লেখা দেয়। এবং আমি যখন আর কি কোচিং করতাম, তো সেখানে আমাকে বলতো কি, বা আমাকে সবাইকে বলতো কি, যে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে মানে তোমার 4টা অপশন থাকতো। তো এই 4টা অপশনের মধ্যে একটা থাকতো সঠিক, ওকে, একটা থাকতো কারেক্ট। এখন বাকিগুলো তো রং নাকি, বাকিগুলা রং। এখন বাকিগুলা যে রং, এই রং এর মধ্যেও মনে করো এমন ভাবে 3টা অপশন দিবে যে তুমি যে ভুল করে অ্যান্সারটা বাইর করতে পারো, সেই অ্যান্সার গুলো এখানে থাকবে। কারণ অ্যাডমিশনে তুমি বেশি সময় পাবা না, সময় না পেলে কি করবা, বাইর করছো উত্তর যেটা হবে মিলাবা, বাস দেখাই দিবে, এন্ড ওইটাই ভুল হয়ে যেত। অ্যাডমিশন হচ্ছে এরকম একটা জিনিস যে তোমাকে মানে বিপদে ফেলাবে, প্রত্যেকটা কোশ্চেন একটা বিপজ্জনক কোশ্চেন থাকবে, এন্ড খুব কনফিডেন্টলি তুমি ভুল করতে পারো বা ঠিকও করতে পারো, এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে। এখন কারা ভুল করবে কারা ঠিক করবে, যাদের বেসিক ভালো তারাই হচ্ছে ঠিক করবে। বেসিক টুকুন লেভেল স্ট্রং থাকতে হবে, বিশেষ করে ইংলিশে। কারণ তোমার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে ফেল করলে কোনো সমস্যা নেই, এক্সেপ্ট ইংলিশ। ইংলিশে তোমার পাস করা লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। ঠিক আছে?
আচ্ছা, তারপর হচ্ছে কি রেগুলার রুটিন এবং হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, রেগুলার রুটিন বলতে বোঝানো হইতেছে কি এখানে তোমার আচ্ছা আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি নিয়ে তোমার একটা যে কোয়েশ্চেন যে আসলে কিভাবে পড়ো, প্রতিনিয়ত পড়াগুলারে কিভাবে কেমনে সাজাবো গুছাবো সেটার একটা ইয়া বলতেছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো থেকেই তুমি ধারণা পাবা যে তোমার কিভাবে নিজের লাইফ ইয়াটা সেট করতে হবে। ওকে, এখন সেটার ক্ষেত্রে তুমি কারো লক্ষ্য থাকতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, কারো থাকতে পারে চট্টগ্রাম, কারো থাকতে পারে জাহাঙ্গীরনগর। তো তুমি সেটা তুমি ওরকম অনুযায়ী সাজায় নিবা। এটা হচ্ছে তোমার দায়িত্ব। আচ্ছা, রেগুলার রুটিন বলতে বুঝাইতে চাইছি যে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, যে তুমি হচ্ছে সকালে একটা পড়বা, দুপুরে একটু পড়বা, রাত্রে একটা পড়বা। এখন এই যে পড়বা, এখন কি কি পড়বা সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে। তুমি আসলে ওই যে মানে এরকম যে রুটিন করবা যে কিরকম, এই যে সকাল, দুপুর, রাত, ঠিক আছে। মনে করো সকাল 6টা থেকে 8টা তুমি হচ্ছে বি1 পড়বা বা বাংলা পড়বা আর কি। এখন তো বি1 নাই, বাংলার ফার্স্ট সেকেন্ড মিলে আছে তোমার কোয়েশ্চেন, ঠিক আছে। তারপরে মনে করো রাতের সন্ধ্যা 6টা থেকে 8টা মনে করো তুমি পড়বা হচ্ছে ইংলিশ, ঠিক আছে। এরকম করে মনে করো তুমি সাজাইতেছে, এখন এরকম করে সাজানোর পরে, ঠিক আছে, দেখলে কি তোমার ওয়াশরুমে যাওয়ার টাইম লাগতে তুমি ভুলে গেছো, তার মানে কি রুটিনে যেটা লিখছো ওইটাই ওয়াশরুমে যাবা না? ব্যাপারটা তো এমন না। তো এই রুটিনটা আসলে কোনো কাজে নাই। এই রুটিন আমি নিজেও মনে করি এসএসসি তেও বানাইছি, কাজে লাগাইতে পারিনি। এইচএসসি তে বানাইছি, তাও লাগাইতে পারিনি। অ্যাডমিশনে তাও পারিনি, ঠিক আছে। তো রুটিন বলতে ওরকম গদবাঁধা রুটিন না। রুটিন হচ্ছে যে তোমার প্রতিনিয়ত কিভাবে পড়তে হবে। তবে একটা রুটিন ফিক্স রাখতে হবে। যেমন মুখস্থ পাঠগুলা, এই মুখস্থ পাঠের জিনিসগুলো কিন্তু একদম ফিক্স রাখতে হবে, ওটা রুটিন অনুযায়ী মানতে হবে। কিরকম? সকালবেলা উঠা মুখস্থ পাঠগুলো পড়বা। এখন মুখস্থ পাঠ বলতে কি কি আছে? ইংলিশের মুখস্থ পাঠ আছে, ঠিক আছে, বাংলার মুখস্থ পাঠ আছে, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং এর কিছু থিওরিটিক্যাল মুখস্থ পাঠ আছে, ওগুলো মুখস্থ করতে হবে। তো এই জিনিসগুলো প্রতিনিয়ত রিভাইজ দেওয়া লাগবে। এগুলো একদিন পইরা তুমি যে একদম মানে খুব কনফিডেন্ট ফিল করবে এটার কোনো সুযোগ নাই। প্রতিনিয়ত পড়তে হবে। এই জিনিসগুলো রুটিন ওয়াইজ থাকবে। বাকিগুলো তুমি তোমার মতো করে ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর টাইমের ব্যাপারটা হচ্ছে যে তুমি যেই সময় কমফোর্ট ফিল করো পড়তে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। তুমি যদি রাতে 1টা থেকে সকাল 6টা পর্যন্ত পড়ো, সমস্যা কি, তোমার কে মানা করবে? আচ্ছা, ওকে। সময় ও খরচ, আহ, সময় নিয়ে তো বললাম। খরচ বলতে বোঝানো হচ্ছে কি তোমার আসলে কি পরিমাণ কস্ট যাবে এই অ্যাডমিশন সিজনটা। এখন ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা তোমার উপর ডিপেন্ড করে কিরকম তুমি কয়টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা। হ্যাঁ, এটা কয়টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, প্লাস কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে কিনা। তারপর হচ্ছে তোমার মানে কোচিং এ পড়ার সময় দেখা গেছে একটা যাতায়াত থাকে, ওইটার একটা খরচ যায়। আবার কেউ যদি ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় কোচিং করো, তার তো আবার আলাদা কস্ট যায়। তো আমি ইন জেনারেল বলি, মনে করো কমার্সের জন্য যারা আসো তোমরা কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা। তোমরা হচ্ছে পরীক্ষা দিবা ডিইউ, আরইউ, সিইউ, জেইউ, জেএনইউ, জগন্নাথ ইউনিভার্সিটি তো বের হয়ে আসছে, ঠিক আছে। আর কি কোনোটা বাদ গেছে? না, আর তো কোনোটা বাদ যায় না। আর গুচ্ছ আছে, গুচ্ছ দিলে দিলা, না দিলে না, কারণ গুচ্ছ এখন ঢাকার মধ্যে কোনো ইউনিভার্সিটি নাই। সবার টার্গেট থাকে ঢাকার মধ্যে কোনো ইউনিভার্সিটি সিকিউর করা। আর ঢাকার বাইরে যদি তুমি ইউনিভার্সিটি পড়তে চাও অবশ্যই তুমি গুচ্ছ দিতে পারো। এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে একটা কমার্সের স্টুডেন্ট, আমি একটা কমার্স স্টুডেন্টের হয়ে কথাটা বলতেছি, হ্যাঁ। একটা কমার্স স্টুডেন্ট কিসে কিসে পরীক্ষা দিবে? বি আর সি ইউনিটে, ঠিক আছে। সি ইউনিট তো মাস দিবে, আর বি ইউনিট হচ্ছে একটা বাই চান্স একটা যদি মিস যায়। এইখানে তুমি 2টা ইউনিটে পরীক্ষা দিতে পারো, আমার সঠিক মনে নাই আসলে। সায়েন্সের ইউনিট বাদ দিয়ে তুমি সবগুলো সম্মত পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, এখানে 2টা ইউনিট। আচ্ছা, সিইউ তে তুমি মোটামুটি 3টা ইউনিটে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। তারপরে জেইউ তে মানে জাহাঙ্গীর ইউনিভার্সিটি তুমি ইংলিশে যদি এ মাইনাস না পায় থাকো, তাহলে সম্ভবত বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। এ মাইনাস পেলে বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা না। তো এখানে মোটামুটি 3টা ইউনিটে পরীক্ষা দিতে পারবা। যে ইউনিটে তুমি আচ্ছা, তো এখানে 2টা ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারলো। তো দেখো খেয়াল করো, তোমার হচ্ছে 2, 4, 7, তারপর হচ্ছে 10, 12। তো আমি যে সময় পরীক্ষা দিচ্ছি তখন তো জগন্নাথ আলাদা বের হয়ে যায় না। তো আমার এই জন্য 10টা ইউনিটই মোটামুটি আমি পরীক্ষা দিতে পারছি। ওকে, আমি ভালো কথা, একটা জিনিস আমি ভুলেই গেছি। বিউপি, বিউপি তে মোটামুটি তুমি দিতে পারো 2টা। কি কি? 2টা না, সরি 3টা। এফবিএস, এফ এ ডাবল এস, তারপর হচ্ছে F-SSS। তো দেখো ভাই, এখানে আছে 3টা। তাহলে তোমার হচ্ছে এই মোটামুটি ঢাকায় মানে কেউ যদি পাবলিক ইউনিভার্সিটি চিন্তা করে, এই হইতেছে যে সামারি যে এতগুলা জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা। এখন প্রত্যেকটা জায়গায় যদি তুমি 500 করে ধরো, পার ইউনিটে 500 টাকা করে ধরো পার ইউনিট, তো 500 হইলে এখানে ধরবা 1000, ঠিক আছে। 1000, তাহলে এখানে 1000 হইলে এখানেও 1000, 2000,
তারপর হচ্ছে মনে করো এখানে 1500 আছে, ঠিক আছে। তো এরকম তুমি একটা হিসাব করতে পারো, এখানে মোটামুটি 10,000 টাকার খেলা আমি তোমার দেখাই দিলাম। কোচিং সেন্টারে ভর্তি হলে ন্যূনতম 10,000 টাকা, তাহলে 20,000 টাকার জিনিসটা তোমার আমি মাত্রই বললাম, ঠিক আছে। বাইচা গেছো যে তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি যায় পরীক্ষা দেওয়া লাগবে না, এক্সেপ্ট জেইউ আর জেএনইউ, ঠিক আছে, এগুলোতে যায় মানুষ পরীক্ষা দেয়। ওকে, তো বাকিগুলো যদি পরীক্ষা দিতে তাহলে আলাদা একটা কষ্ট থাকতো। ওকে, এখন হচ্ছে যে তুমি মোটামুটি বলতে পারো যে তোমার অ্যাডমিশন সিজনে মোটামুটি 40,000 টাকার মতো যাবে। শব্দ ডিটেক্ট হয়েছে, হয় না। মোটামুটি 40,000 টাকার মতন যাবে। হ্যাঁ, এখন ভাইয়া এখানে কথা আছে, এখানে হচ্ছে আপ ডাউন করবে। আপ ডাউন করবে বলতে হচ্ছে যে তুমি হচ্ছে দেখা গেছে যে অনেকগুলো ইউনিটে পরীক্ষা দিবা না, সেক্ষেত্রে কস্ট কমবে। আবার দেখা গেছে তুমি সবগুলো ইউনিটে পরীক্ষা দিবা। আর একটা কথা হচ্ছে প্রত্যেকটা ইউনিটে যে 500 টাকার কথা বললাম, এটা কিন্তু একটা বোকাস কথা বলছি, বিকজ কোনো ইউনিটে 500 টাকা করে নাই, সবগুলো ইউনিটে মোটামুটি 1,000 টাকা করে, হয়তো 200-100 টাকা কম, বাট দেখা গেছে যে সবগুলো অ্যাভারেজ হচ্ছে 1,000 টাকা। আর হইতেছে যারা ঢাকার বাইরে থেকে কোচিং করতে হবে তোমাদের জন্য ভাই আলাদা খরচ, প্রত্যেক মাসেই দেখা যাচ্ছে 10,000 টাকা করে যাবে। হ্যাঁ, 10,000 ন্যূনতম যাবে। তো তোমাদের জন্য দেখা গেছে আরো এখানে 20-30 হাজার টাকা বাইরে যাবে। তো তুমি এভারেজে যদি বলি, এটা হচ্ছে যারা ঢাকার বাইরে, ঢাকায় থাকো তাদের জন্য বলতে পারো। আর ঢাকার বাইরে থেকে যারা আসবে তারা মোটামুটি 50-60 হাজার টাকা, আরো বেশি যাবে। এটা আমি আসলে তোমাদের সর্বনিম্নটা বললাম, কারণ হচ্ছে যে তুমি বাইরে থেকে যখন আসবা হোস্টেলে থাকতে, খরচ কিরকম কি লাগে সেটা আমি জানি না, কারণ আমি থাকি না। তো আমি এটা আন্দাজে বললাম, আরো বেশি যেতে পারে। আচ্ছা, যাই হোক, তারপরে কনসিস্টেন্সি মেইনটেন মানেটা হচ্ছে ভাইয়া, আহ, একটা জিনিস হচ্ছে অ্যাডমিশন হইতেছে যে তোমার কন্টিনিউয়াস প্রসেস, যেটা আমি এই যে লাস্টে রাখছি, এই যে দেখো, ঠিক আছে, এই যে লাস্টে যে রাখছি এইটা কাইন্ড অফ কানেক্টেড একটা পয়েন্ট। আচ্ছা, কনসিস্টেন্সি মেইনটেইন আর হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস মানে হচ্ছে যে এই যে তোমার প্রতিনিয়ত যে পড়ার যে ব্যাপারটা, তুমি প্রতিনিয়ত কিন্তু সেম গতিতে পড়তে পারবা না। যদি সেম গতিতে পড়তে পারো, আল্লাহ সহায় হইলে তার তাতেই তোমার সম্ভব। এখন সেম গতিতে না পড়লেও খুব বেশি একটা কারণ আমি সবসময় সেম গতিতে পড়ি না, আমি আমার কথা বলতেছি। আমি কিন্তু দেখা গেছে যে ওই যে এইচএসসি তে যখন A+ পাইছিলাম, আমি 1 সপ্তাহ পড়ি নাই, হারাম বইটাও মানে টাচ করে দেখি না। এখন ওইটার পর থেকে আমার পড়ালেখার গতি আগের থেকে প্রায় হাফ কমে গেছিল, বাট তারপর আল্লাহর রহমতে আমি চান্স পাইছি। কিন্তু এটা সবার জন্য যে হবে এমন কিন্তু না। সো তোমাকে প্রতিনিয়ত পড়তে হবে। এখন তুমি দেখা গেছে যে ডিপ্রেসড হবা, অ্যাডমিশন ফেজের সবচেয়ে বড় যে খারাপ জিনিসটা হচ্ছে ডিপ্রেশন। এই ডিপ্রেশন, তারপরে হইতেছে যে তোমার আশেপাশে দেখবা যে তুমি কোচিং সেন্টার যখন পড়তেছো, পরীক্ষা দিতে গেলে দেখবা যে তোমার ফ্রেন্ড বেশি পাইতেছে, বা তুমি কোনো একটা জায়গা খুব দুর্বল, উইক। হ্যাঁ, এখন উইক কিসে উইক, দেখা গেছে যে তুমি ইংলিশে, ঠিক আছে, বা অ্যাকাউন্টিং এ, এই দুইটা সাবজেক্টে ম্যাক্সিমাম মানুষ উইক থাকে। হ্যাঁ, বাকিগুলো তো মোটামুটি মুখস্থ মুখস্থ করলে, বা বাংলাও দেখা গেছে পারা যায়, কিন্তু ইংলিশে দেখা গেছে যে ফেলও আছে, ইংলিশে কিন্তু ফেলও আছে। হ্যাঁ, এখন এই জিনিসগুলো নিয়ে মানুষ ডিপ্রেশনের জায়গা, তারপর উইক ফিল করার কারণে দেখা গেছে যে মানে পড়ার থেকে একটু দূরে চলে জায়গা। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে খারাপ। এন্ড এই জিনিসটা যে কন্ট্রোল করতে পারে না, আলটিমেটলি সে ছিটকায় যায়, রেস থেকে সরে যায়। তোমাকে আমি একটা হিসাব বলি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক সিটে 36 থেকে 37 জন ফাইট করে একটা সিটের জন্য, ঠিক আছে, একটা সিটের জন্য 36 থেকে 37 জন মিলে ফাইট করে। এখন তুমি চিন্তা করো যে তোমাকে ওই সিটটা দখল করার জন্য তোমাকে প্রায় 34 থেকে 35 জনের পিছনে ফালানো লাগবে। তো সেটার জন্য তোমাকে কি লেভেলের পড়তে হবে। এখন পড়াশোনা, রিজিক, এগুলো কানেক্টেড ব্যাপার। অ্যাডমিশনে কার রিজিক কোথায় থাকে এটা কেউ বলতে পারে না, বাট পরিশ্রম তোমার করতে হবে। কারণ আমি তোমার একটা কথা বলি, অ্যাডমিশন ফ্রেসে আল্লাহ আল্লাহ না করুক তুমি যদি চান্স না পাও, তোমার নিজের মনের মধ্যে মনে করো একটা মানে এত খারাপ লাগা কাজ করবে, বা কি বলো এটা বলে মানে গিল্টি ফিল হবে যে আমি পড়ি নাই। এই জিনিসটা যাতে না হয়, কারণ ভাইয়া অনেকেও দেখা গেছে যে অনেক পইরা চান্স পায় না, তাদের কিন্তু আলটিমেটলি এই জায়গাটা খারাপ লাগার কথা না, লাগে না যে আমি পড়ি নাই, আমি চেষ্টা করছি আমি পারি নাই। এটা হচ্ছে ভিন্ন একটা বিষয়, এই জিনিসটা তোমাদের মাথায় রাখবে। সো মানে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, প্রতিনিয়ত পড়তে হবে। তোমার ভাল লাগতেছে না ভাই, তাও পড়বা। তোমার ভাল লাগতেছে তার তো অবশ্যই পড়বা। কে কি করতেছে না করতেছে ফরগেট ইট, জাস্ট তুমি পড়বা। তোমার কাছে যে পড়া মানে গরুর মতন পড়া। তোমার হইতেছে এই 3টা মাস
তোমার এই 3টা মাস হচ্ছে তোমার একটা মানে বাংলাদেশের পার্সপেক্টিভে একটা গোল্ডেন টাইম, মানে এই টাইমটা তুমি ইউটিলাইজ করবা গেইনার, ইউটিলাইজ করবো না লুজার। আমি কি বলছি বাংলাদেশের পার্সপেক্টিভে, কারণ বাইরের দেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো কেউ গুনে না, জানেও না আছে কিনা। সো বাংলাদেশের পার্সপেক্টিভে তুমি হচ্ছে গেইনার। আমি আমার একটা জিনিস বলি, সত্য কথা বলতে আমি বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছি, পসিবল সবগুলো যেগুলো আমি দিতে পারবো, আমি কোনোটাতে চান্স পাই না এক্সেপ্ট ঢাকা ইউনিভার্সিটি। এখন ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট কিন্তু দেয় হচ্ছে যে তোমার মানে ডিউর যে রেজাল্ট, হ্যাঁ ডিউর যে রেজাল্ট সেটা কিন্তু পরে দেয় সবার আদার ইউনিভার্সিটির থেকে, ঠিক আছে, ইউনি রেজাল্ট থেকে একটু পরেই দেয়। এটা রিজনটা হচ্ছে ভাইয়া এটা শুধু এমসিকিউ, মানে আদার্স ইউনিভার্সিটি যেগুলো মানে পরীক্ষা দিবে সবই এমসিকিউ। সো ওয়েমারে কাটতে বেশি সময় লাগে না, দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। অনেক সময় সকালে পরীক্ষা দিয়ে বিকালেও মানুষ রেজাল্ট পাই গেছে, ওটা খুব অনেক হয়েছে এরকম। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ম্যাক্সিমাম 1 মাস নেয়, ঠিক আছে। তো আমি যখন বিউপিতে পরীক্ষা দিলাম টিকলাম না, আমার ভাই বিউপিতে পড়ে। সো বিউপিতে যখন আমি টিকলাম না, আমার ভাই আমার বহুত কথা শোনাইছে। যদিও আমি আমার এই ভাইয়ের জন্যই ইউনিভার্সিটি চান্স পাইতে পারছি, এটা রিজন হচ্ছে আমার অনেক মানে সত্য বলতে গাড়াইছে, এই গাড়ানোটা কাজে লাগছে, না গাড়াইলে পড়তাম না। তোমারও যদি তোমার বাপ মা না গাড়ায় তুমি জীবনে পড়তে বসবা না, এক্সেপশনাল যারা আছে তো এক্সেপশনালি। তো যাই হোক, আমি তখন আসলে ফেস করছি, ফিল করছি যে আসলে অ্যাডমিশন ফেসের যে কষ্ট, যে তুমি চান্স না পাইলে তুমি কিরকম তিরস্কারের শিকার হবা, আবার চান্স পাইলে কিরকম মানে মানুষের সম্মানটা পাবা। আমি 1 মাস মানে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত চরম লেভেলের তিরস্কারের শিকার হয়েছে, চরম লেভেলের। চান্স পাই নাই, বা ফ্রেন্ডরাও যখন জিজ্ঞাসা করছে, আমার এক ফ্রেন্ড তখন 8টা ইউনিভার্সিটি চান্স পায় বসে আছে, সায়েন্সের, ও যদিও 8টা ইউনিভার্সিটি চান্স পায় বসে আছে। ওর তো মজা, যখন আমরা রোজার সময়, তখন আমাদের রেজাল্ট দিচ্ছে রোজার মধ্যে, রোজার সময় যখন ওই যে তারাবি নামাজ পড়তে, আরে বাপ রে বাপ, জিজ্ঞাসা করলে 8টা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি, তুলকালাম অবস্থা। তো দেন যখন আমার ঢাকা ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দিল, ঢাবিতে চান্স পাইলাম, একদম মানে জিনিসটা ছিল এরকম, মানে এরকম ছিল এরকম হয়ে গেছে গা। সবাই আরে বাপ রে বাপ মানে মাথায় উঠায় রাখতেছে, এরকমই। এটাই বাস্তবতা, এটা মানতে হবে তোমার। তোমার মানে যা করতেছো তা করতেছো কিচ্ছু যায় আসে না ভাই। তোমার একটা কথা হচ্ছে চান্স পাওয়া লাগবে, কেউ দেখবে না তুমি পড়ছো কি পড়ো না, কেউ দেখবে না, তুমি নিজে জানো তুমি পড়ছো কি পড়ছো না। বাট ওই যেটা বললাম, বাংলাদেশের পার্সপেক্টিভে লুজার এন্ড গেইনার সিলেক্ট করাই হয় হচ্ছে যে তোমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় দিয়ে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস নিয়ে আমি কথাটা এখনই বইলা দিই। এটার রিজনটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেসটা মানে হচ্ছে তোমার প্রতিনিয়ত পড়তে হবে, এন্ড যেটা পারবা না তাও পড়তে হবে, বারে বারে পড়তে হবে, বারে বারে পড়তে হবে। যেমন আমি তোমারে বলি, ভোকাবুলারি আমি আমার সময় মুখস্থ করছি হলে 1000 মুখস্থ করছি। একটা মজার বিষয় বলি, এই যে 1000 মুখস্থ করছি না, আমি কিন্তু মনে করো 1000-এর মধ্যে মুখস্থ করে একটা কমন পাইছি না, আর আমার এক ফ্রেন্ড মনে হয় 5 থেকে 7টা মুখস্থ করছিল, ঠিক আছে, 5 থেকে 7টা মুখস্থ। কারণটা কি? কারণ হচ্ছে ভাইয়া ও গ্রামারে ভালো ছিল। ঢাকা ইউনিভার্সিটি ইংলিশে কিরকম হয় জানো? ইংলিশে হচ্ছে যে তোমার 7টা 5 থেকে 6টা আসে হইলো যে তোমার গ্রামার পার্ট দিয়া, ঠিক আছে, গ্রামার, আর বাকি 6টার মতন আসে হইলো যে তোমার মুখস্থ। এখন ও চিন্তা করছে যে আমার পাস হচ্ছে 5-এ, আমার ফ্রেন্ড তো, আমরা দুজনই এখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি, ও মার্কেটিং ডিপার্টমেন্টে, আমি হচ্ছে তোমাদের সামিউল ভাইয়া যে হচ্ছে ফাইন্যান্স ক্লাস নিছে, আমি ওর কথাই বলতেছি, আমরা একসাথে কলেজ ফ্রেন্ড ছিলাম। হ্যাঁ, ওর সাথে একটা মজার কাহিনী আছে, আমি সেগুলো শেয়ার করবো, তোমরা একটু হয়তো মোটিভেট ফিল করবা। এন্ড মোটিভেশন আসলে তেমন কিছুই নেই, মোটিভেশন হচ্ছে জাস্ট 2 ঘন্টার একটা ডোজ। মানে তুমি দেখবা, তুমি তো ফেসবুকে ঢুকলেই দেখবা যে মানে স্ক্রল করলেই গালিগালাজ, তারপর হচ্ছে মোটিভেশন, এই সেই হ্যান ত্যান। এই মোটিভেশন ডোজ আসলে 2 ঘন্টা থাকে, আর তোমার পড়া তোমারই পড়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো আমার বলছে যে আমি 5 পাইলি তো আমার পাস, বাকিগুলো তো আমরা স্ট্রং আছি, আমি আল্লাহর রহমতে যেরকম কোশ্চেন আমি পারবো, সমস্যা নাই। তো 5 পাওয়ার জন্য আমি গ্রামার যতটুক যা লাগে আমি ওইটার প্রতি ফোকাস বেশি করবো। আর এখানে মুখস্থ পাঠের জন্য ভোকাবুলারি বাদ দিল, মোটামুটি তাও আমার আরো মুখস্থ পাঠ আছে, যেমন স্পেলিং আছে, স্পেলিং এও তোমার প্রত্যেক বছর একটা করে আসে, স্পেলিং এও ও মুখস্থ করলে হয়ে যেত। তো এই যে ভোকাবুলারি ও পড়ছিল প্রথম, মানে আমরা যে কোচিং সেন্টারে পড়তাম সেই কোচিং সেন্টারের একটা ভোকাবুলারি লিস্ট ছিল, ও ওই ভোকাবুলারি লিস্টের প্রথম পৃষ্ঠাটা পড়ছিল। গেস হোয়াট, ওই প্রথম পৃষ্ঠা থেকে কমন পড়ছে। তোমরা কোয়েশ্চেন চেক করলে 23 সালে কোয়েশ্চেন চেক করো, পাওয়া যাবা।
তো এই হইতেছে ভাগ্য। আসলে আমি 1000টা মুখস্থ করে একটা কমন পাইছি, আর ও 5টা মুখস্থ করে একটা কমন পাইছে। এটা হচ্ছে রিয়েলিটি আর কি। ওকে, ও যেটা বললাম যে ওই তোমার সামিউল ভাইয়ার যে আমার আমার ওর একটা কাহিনী, যেটা মজার কাহিনী, সেটা হচ্ছে আমি প্রত্যেকদিন রাত্রে ওরা কল দিয়ে জ্বালাইতাম, প্রচুর জ্বালাইতাম। আমি বলতাম মামা ইংলিশের অবস্থা তো বেহাল, একদম মারা মনে হয় খাওয়া যাবো। মানে আর আহ, আমি অনেস্ট কথা বলি, ঢাকা ইউনিভার্সিটির চান্স না পাইলে তুমি কোন ইউনিভার্সিটির চান্স পাবো না, এটা হচ্ছে একটা কাইন্ড অফ ট্রু কথা। কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মানে ঢাকা ইউনিভার্সিটি তোমার চান্স পাওয়া উচিত রাদার দেন আদার্স ইউনিভার্সিটি। কেন? ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন সবচেয়ে স্ট্যান্ডার্ড হয়, সবচেয়ে। অন্যান্য ইউনিভার্সিটির তারা কেমনে কোয়েশ্চেন করে আই ডোন্ট নো। ঢাকা ইউনিভার্সিটি এরকম কোয়েশ্চেন করে না যে সকালবেলা উঠলাম ঘুম থেকে যেটা মনে হয়েছে একটা কোয়েশ্চেন ছাপাই দিই, এরকম কিছু না। অন্য ইউনিভার্সিটি প্যাটার্ন রাখে, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোনো কোয়েশ্চেন ব্যাংকই নেই। কোয়েশ্চেন ব্যাংক নাই কি জন্য? ভাই কোয়েশ্চেনই তো তোমার দিবে না, তো কোয়েশ্চেন ব্যাংকটা আর বানায় কই থেকে? ওই যারা মানে বই কোম্পানিগুলো আছে বেহুদা কোয়েশ্চেন ছাপাই দেয়। আমি মনে করো জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন সলভ করছি, কিছু কমন পাইনি। বিউপির কোয়েশ্চেন সলভ করছি, কিছু কমন পাইনি। কারণ ভাই বিউপি এগুলা কোয়েশ্চেন দেয় না, কোয়েশ্চেন না দিলে কোয়েশ্চেন ব্যাংকটা হয় কেমনে? ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন দিয়ে দেয়, একুরেট কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়, একুরেট 100% একুরেট কোয়েশ্চেন ব্যাংক। বাকি ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক গুলো একুরেট না। তো যাই হোক, আমি বলছিলাম যে মামা আমি যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স না পাই, আমি কোথাও চান্স পাবো না। কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেনে একমাত্র মোটামুটি স্ট্যান্ডার্ড একটা প্যাটার্ন অনুযায়ী আসে, পারলে আমি এটাই পারবো। তো আমারে মোটিভেট করতো, মামা পর পারবে, পর পারবে। তো তা ওই একটা জিনিস যে হ্যাঁ পড়তেছি পড়তেছি, চান্স না পাই এটা তো পরের হিসাব। এই জন্যই তো ভাই পাগলে কামাইছো দেখে 1000টা ভোকাবুলারি মুখস্থ করছি, লিটারেলি 1000টা ভোকাবুলারি। শুধু 1000টা ভোকাবুলারি এরকম না যে ইংলিশ বাংলা, এরকম কিন্তু না। আমি ভোকাবুলারি মুখস্থ সিনোনিম অ্যান্টোনিম বহুত মুখস্থ করা লাগছে আমার, যদিও মনে রাখতে পারিনি এটা আলাদা হিসাব, বাট পড়ছি। প্রতিনিয়ত পড়ছি, প্রতিনিয়ত। আরো তো অনেক মুখস্থ পাঠ আছে, যেমন তোমার হচ্ছে প্রিপোজিশন, ফ্রেস ইডিয়ম, এগুলো তো আছে, এগুলো মুখস্থ করা লাগছে। তো ও আমাকে এরকম মোটিভেশন দিত যে মামা তুই পড়, কন্টিনিউয়াসলি পড়, মানে না পারলেও পড়তে থাক, পড়তে থাক, পড়তে থাক। ওইটাই আমার কাজে লাগছে, বিশ্বাস করবে, ওইটাই কাজে লাগছে। তুমি না পড়লেও পড়বা, কারণ তোমার আজকে যদি যেই পড়াটা পারো না, তোমার সেটা যদি 50% হয়ে যায়, হ্যাঁ 50% হয়, তুমি প্রতিনিয়ত পড়ার কারণে এটা 10% করে বৃদ্ধি পাতে থাকবে, ইনক্রিজ হইতে থাকবে। অ্যান্ড একটা সময় যা দেখবে 100% হয়ে গেছে। এটা হচ্ছে সিস্টেম। সো কন্টিনিউসলি পড়তে থাকো, পারো আর না পারো, হইতেছে না ফাইন, টাইম আছে, পড়তে থাকি, পড়তে থাকি। এটা হচ্ছে মানে কন্টিনিউয়াস প্রসেস যেটাকে বলে। অ্যাডমিশন, চাকরি পরীক্ষা, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, একদিনে বললে কেউ পারে না। প্রতিনিয়ত পড়া লাগে, প্রতিনিয়ত পড়া লাগে। আর একটা জিনিস মনে রাখবা, যে যত রিভিশন দিবে, ঠিক আছে, তার অ্যাডমিশনে চান্স বাড়বে। এটা মানেটা কি? মানেটা হচ্ছে একবার পড়লে তুমি ভুলা যাবা, দুইবার পড়লেও ভুলা যাবা, তিনবার পড়লেও ভুলা যাবে। এই জন্যই বলে রিভিশন যে যতবার দিতে পারে, যখন শেষ সময় যাবা না, ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করবা, দেখবা যে এক একজনে 5 বার 7 বার 10 বার রিভিশন দিয়ে ফেলাইছে। এন্ড ওদের কনফিডেন্স আলাদা লেভেলে থাকে। তুমি যদি 2 বার রিভিশন দাও, ওদের থেকে 70% কনফিডেন্স তোমার কম থাকবে। সো যতবার রিভিশন করবা, যতবার রিভিশন করবে, একদিন মানে একটা পড়া আজকে পড়ছো আবার 2 সপ্তাহ পর পর এরকম কইরো না। আজকে পড়ছো কালকে পড়বা, পরশু পড়বা, মানে আগে যা পড়ছো সেগুলা নিয়েই নতুন পড়া পড়বা। বুঝতে পারছো? ওকে, তারপর হচ্ছে কতক্ষণ পড়বো, আর কিভাবে পড়বো। কিভাবে পড়ার ব্যাপারটা হচ্ছে ভাই, তুমি প্রতিদিন তুমি যে কোচিং সেন্টারে ভর্তি হও না কেন, সেখান থেকে তোমাকে লেকচার শিট প্রোভাইড করবে। তো লেকচার শিট গুলা পড়বা, বই থাকলে সেটা মেইন বইটা পড়বা। মেইন বই বলতে কোচিং সেন্টার থেকে যেটা দিবে। ওকে, অনলাইনেও তুমি ভর্তি হলে দেখবা যে তোমাকে লেকচার শিট দেবে, সো ওই লেকচার শিটগুলো কমপ্লিট করবা, প্র্যাকটিস করবা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো একটু দেখবা। ওকে, এন্ড কতক্ষণ পড়বা সেটার যদি আমি একটা অ্যান্সার দিই, আর কিভাবে পড়বা সেটা তো তোমার বললামই, যে মুখস্থ পাঠটা একটা সার্টেন টাইমে পড়বা, লেকচার শিট গুলো পড়বা, প্র্যাকটিস করবা, এন্ড প্রিভিয়াস মানে আগের দিন যেটা পড়ছো সেটাকে একটু রিভিশন দিবা। এই, আর তেমন কিছু না। আর চেষ্টা করবো একটু ভ্যারাইটি আনার। ভ্যারাইটি আনার বলতে বলেছি যে আজকে যদি অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স পড়ো, কালকে দেখা গেছে ফাইন্যান্স আর ম্যানেজমেন্ট পড়লা, এরকম করে ঘুরায় ঘুরায় পড়ো। বাংলা ইংলিশ চেষ্টা করো প্রতিনিয়ত ডেলি পড়া, মানে অন্যান্য সাবজেক্ট গুলো ঘুরায় ঘুরায় পড়বা, বাট বাংলা ইংলিশ ডেলি পড়ার চেষ্টা করবা। এটা হচ্ছে সিস্টেম। বাকি তুমি নিজেই একদিন 2 দিন 1 সপ্তাহ ক্লাস করো, বুঝতে পারবা। ওকে, আর কতক্ষণ পড়ার, হ্যাঁ পারো বলেছি, কতক্ষণ পড়ার যদি হিসাবটা বলি, তোমার প্রতিনিয়ত যে কাজগুলো তোমার করতেই হবে, ওয়াশরুম, গোসল, নামাজ, খাওয়া দাওয়া, ঘুম, এই ঘুমটাও কিন্তু কমাইতে হবে। 8 ঘন্টাকে ঘুমাইতে না, 2 ঘন্টা কাট, 6 ঘন্টা ঘুমাবা। এই 6 ঘন্টা রাত থেকে সকাল পর্যন্ত ঘুমাবা, সকাল থেকে দুপুর পর্যন্ত পড়বা, খাবা, নামাজ পড়বা,
তারপর হচ্ছে 1 ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নিবা, 1 ঘন্টা পাওয়ার ন্যাপ নিয়ে একদম বিকাল পর্যন্ত পড়বা, বিকাল পর্যন্ত পড়া তারপর হচ্ছে যে আবার একটু রেস্ট নিলা, আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিলা, রেস্ট নেওয়ার পরে নামাজ পড়া আবার হচ্ছে পড়তে বসবা রাত 11টা 12টা 1টা পর্যন্ত। এরকমই চলতে থাকবে, এটার কোনো আর মানে অ্যান্সারটা হচ্ছে এরকম, ঘুম খাওয়া বাদ দিয়ে নামাজ পড়া বাদ দিয়ে যে টাইম থেকে পড়বা, চোখ খোলা আছে ভাল লাগতেছে পড়বা, এর বাইরে কি না, মানে 10 ঘন্টা 12 ঘন্টা এটা কোনো লিখিত না। একজন 10 ঘন্টা পড়ে সেটাই কি তোমার মানে বেঞ্চমার্ক নাকি যে 10 ঘন্টায় পড়া লাগবে? তুমি 12 ঘন্টা পড়ো, 13 ঘন্টা পড়ো, 14 ঘন্টা পড়ো, তোমার আটকায় রাখছে কি? কেউ তো আটকায় রাখে না। তুমি যত পড়বো তোমার লাভ। অ্যাডমিশনে হচ্ছে ইউনিক হইতে হবে। 5 জন যদি যা পারে তুমিও যদি সেটা পারো, তুমি চান্স পাবা না, ওই 5 জনও পাবে না। অ্যাডমিশনে যে ইউনিক হবে সেই পারবে। কারণ একটু আগে আমি তোমারে বলছি, এই যে 36-37 জন যে একটা সিটের জন্য যে ফাইট করে, এখন এই 36 জনের যদি সেম কোয়ালিটির হয়, কারে বাদ দিবে? বাদ দিবে তাদেরকে যাদের কোয়ালিটি সেম, ওই একজন যার কোয়ালিটি একটু ভিন্ন, যে সবার থেকে আলাদা, তারই নিবে। বুঝতে পারছো? ওকে, প্রচুর এক্সাম দাও, প্রচুর এক্সাম দাও। কি জন্য? কারণ তুমি হচ্ছে যে পড়তে থাকলা যাচাই না করলে হবে? যাচাই না করতে হবে না। প্রতিনিয়ত এক্সাম দিবা, ভুল করবা, ভুলগুলো সংশোধন করবা, ভুল কইরা কান্নাকাটি করে লাভ নাই যে আল্লাহ শেট, আমি তো 15তে 2 পাইছি, আমার ফ্রেন্ড তো 10 পেয়ে বসে আছে, ও মনে চান্স পাবে, এরকম কোনো কিছু কিছু লেখা না। আমি এরকম অনেক দেখছি, আমি আমার কথা বলতেছি, অনেক দেখছি যারা কোচিং এ ভালো করছে, চান্স পায় না। এটা নিয়ে তোমার হাপিত্তেশ করে লাভ নাই। কোনো কোচিং সেন্টারে অনেক কিছু হবে, কোচিং সেন্টারে তোমার অনেক কিছু বলবে। সত্য কথা বলতে আমি যে কোচিং এ পড়ছি সেই কোচিং এ আমার একজন টিচার বলছে যে এরকম পড়লে তুমি চান্স পাবা না। আমি চান্স তো পাইছি। কে কি বলতেছে না বলে তোমার ওটা শোনা লাভ নাই, তোমার কাজ তুমি পড়বা, তুমি পড়তেই থাকবা। ওকে। আর এক্সাম দেওয়ার ব্যাপারটা হচ্ছে প্রতিদিন মানে কোচিং সেন্টারে এক্সাম দেওয়া প্লাস হচ্ছে অনলাইনে আমরাও তো এক্সাম ব্যাচ চালু করব। তো আমাদের এখানেও পরীক্ষা দিতে পারো, আরো অনেক জায়গায় আছে, আরো যেখানে যেখানে সুযোগ পাওয়া সে সব জায়গায় পরীক্ষা দিবা, অ্যাপেও পরীক্ষা দেওয়া যায় এখন। সো যত পারবা পরীক্ষা দিবা এবং কোয়েশ্চেন সলভ করবা, যত বেশি কোয়েশ্চেন সলভ করবা তোমার হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা তুমি বুঝে যাবা, যে প্রত্যেকটা কোয়েশ্চেনে কি পরিমাণ টাইম ঢালতে হবে এটা বুঝে যাবা। প্লাস হচ্ছে যে তোমার তোমার হচ্ছে যে কি বলে মানে কোয়েশ্চেন পড়তে পড়তে কোয়েশ্চেনের প্যাটার্ন তুমি বুঝা যাবা। মানে 10টা কোয়েশ্চেন যদি তুমি আলাদা আলাদা জায়গা থেকে পড়ো, ওই 10টা বাইরে থেকে ওই টপিক দিয়ে কোয়েশ্চেন আসার মতো আর কিছু নাই। ওকে। আচ্ছা, রিভিশন রুটিনটা অ্যাকচুয়ালি তেমন কিছুই না। আজকে নতুন পড়া শুরু করলে গতকালকে যেটা পড়ছো সেটাই তুমি টাইনে আনো, একটু দেখা দিলা। এটা এমন না যে একদম রিডিং ধইরা ধইরা রিডিং করে, এমন কিছু না। জাস্ট একটু চোখ বোলাই নিলা, একটু কোয়েশ্চেন গুলো দেখলা যে হ্যাঁ ঠিক আছে কিনা, ওকে ফাইন, আগে গেলা, এরকম। আর প্রিভিয়াস পড়া নিয়ে তুমি 2 ঘন্টা 2 ঘন্টা যদি নর্মালি নতুন পড়া পড়ো, তাহলে রিভিশনটা দিবে হলো আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা। এটা হচ্ছে রিভিশন রুটিন। কন্টিনিউয়াস প্রসেস তো বললাম। আচ্ছা, ফ্যামিলি অ্যান্ড হচ্ছে মেন্টাল স্ট্রেস, যাদের গার্লফ্রেন্ড আছে বা যাদের গার্লফ্রেন্ড হওয়ার একটা দ্বার প্রান্তে আছে, যে মনে করো ক্রাশ খেয়ে গেছো, কোচিং করতে যাওয়া মানুষ ক্রাশ খেয়ে যায়, এরকম অনেক দেখছি। আর জুলাই আন্দোলনে তো দেখলাম যে ভাই আন্দোলন করতে করতে বিয়ে করে ফেলাইছে, প্রেম করে ফেলছে। এটা তো অ্যাডমিশন, 3 মাস কোচিং করবা, প্রেম তো হইতেই পারে, ওই না ডিপ্রেশনে যাবা গা। শুধু প্রেম ডিপ্রেশনে এটা এমন কিছু না। দেখা গেছে ওই যে বললাম না যে ফ্রেন্ড বেশি পাইতেছে নাম্বার, তুমি কম পাইতেছো, এটা নিয়ে তুমি একটু খারাপ লাগবে। তো এগুলো নিয়ে অনেকে ডিপ্রেশনে থাকে। আবার হচ্ছে চান্স পাবো কি পাবো না, বাবার এতগুলা টাকা নষ্ট হচ্ছে, এটা নিয়ে অনেকে ইয়া থাকে, এটা নিয়ে অনেকে দেখা যাচ্ছে চান্স পায় না। তো এই অনেক ডিপ্রেশন থেকে। আর মেন্টাল সরি ফ্যামিলি যে তোমাকে স্ট্রেসটা দিবে, আমি যেমন বললাম না আমি কোনো ইউনিভার্সিটি চান্স পাই না দেখে আমার অনেক প্রেশার দিচ্ছে। আমার যেমন পাবলিক ইউনিভার্সিটিতে মানে পরীক্ষা দেওয়ার আগে বলে দিয়েছে যে যদি চান্স না পাই আমারে তোমার কোথাও ভর্তি করবে না, প্রাইভেটে করবে না বলে দিচ্ছে। আমার কি, আমার তো ঢাবিতে চান্স পাই না, আমি ইউনিভার্সিটি যারা পাবলিক ইউনিভার্সিটি চান্স পাইতেই হবে। আমার বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে পড়ার পারমিশন ছিল, অনেকে দেখা যাচ্ছে ঢাকার বাইরে যাওয়ার পারমিশন নাই, বিশেষ করে মেয়েদের জন্য। তো সেই ক্ষেত্রে তোমাদের স্ট্রেস আলাদা পর্যায়ে থাকে। হ্যাঁ, তো ওইটাও ট্যাকেল করা একটু তোমাদের জন্য মানে কাইন্ড অফ টাফ হবে, বাট ইটস পার্ট অফ লাইফ। সো তোমাদের ওগুলো নিয়েই আগাইতে হবে। যত পারবা নামাজ পড়বা, যতটা পারবা। মানে হচ্ছে যে আমি একটু আগে বললাম না যে আমার টিচার আমার বলছিল যে তুমি চান্স পাবো না, আমি কসম দিয়ে বলতেছি আমি মাগরিব নামাজে এসে কান্না করছিল। হ্যাঁ, আমি কান্না করে পরে ওই যে তোমাদের সামিউল ভাইয়া ওর কাছে বলছেন যে মামা আমার তো এরকম এরকম বলছে। আহ পরে ও বলছে যে দোস্ত জাস্ট ফরগেট ইট, যা বলছে বলছে। সে টিচার কি জানে তোরে কতটুকু জাজ করতে পারবে? সে হয়তো তোর একদিনের একটা ফল দেখে বলছে, বা তুই যে এতদিন ধরে পরিশ্রম করছস সেটা কি কেউ দেখবে না?
অবশ্যই সেটা তো দেখতে হবে। তো এই চিন্তা না করে জাস্ট পড়তে থাক। তো জিনিসগুলো এরকমই, তুমি এরকম কান্নাকাটি করবা, মাথার মধ্যে অনেক প্রেশার আসবে, নামাজ পড়বা, সব রিলিফ। আর এর বাইরে কিছু নেই। তো এটা হচ্ছে মোটামুটি পাবলিক ইউনিভার্সিটি নিয়ে তোমার হচ্ছে একটা কি বলে কমন কিছু আমি জিনিসপাতি বললাম। এগুলা মোটামুটি তোমার সামনে আসতে যাইতেছে যে তুমি এগুলা ফেস করবা। তো যখন ফেস করবা অবশ্যই আমার কথাটা মনে করো যে আমি ভাইয়া বলছিল। ওকে, এবার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো। মানে এই পাবলিক ইউনিভার্সিটি বলতে মাত্র আমি শুধুমাত্র তোমাদের ম্যাক্সিমাম জিনিসই ঢাবি রিলেটেড কথাবার্তা বলছি। এখন ঢাবি রিলেটেড কথাবার্তা বলার রিজনটা হইতেছে ভাইয়া, কারণ আমিও ঢাবিতে যেহেতু পড়ি, আর তোমাদের পড়ার স্বপ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কমার্সের জন্য সি ইউনিট, সবার একটা ড্রিম থাকে। হ্যাঁ, আর একটা জিনিস হইতেছে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের যে ব্যাপারটা, এটা হইতেছে যে আমি যদি তোমাকে বলি বি ইউনিটের সাথে কিরকম কম্পেয়ার, কারণ বি ইউনিট হচ্ছে তুমি যদি টপের মধ্যে না থাকো, তাহলে তুমি ভালো সাবজেক্ট পাবা না। এটা হচ্ছে আর্টস এর ঝামেলা। হ্যাঁ, আর সায়েন্সে তো তুমি পরীক্ষা দিলেও 2টা না 3টা সাবজেক্টের বাইরে তুমি চয়েস দিতে পারবা না। তো বি ইউনিটের ক্ষেত্রে কি বললাম, প্রথম 2-300-র মধ্যে না থাকলে তুমি ভালো সাবজেক্ট পাবা না। তোমার মানে কি বলে, মানে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি জীবনও পাবা না, তোমার একটা অজবরকা ধরাই দিছে, উর্দু ফার্সি এগুলো একটা ধরাই দিবে। কিন্তু সি ইউনিটের সুবিধাটা কি, সি ইউনিটের সুবিধাটা হচ্ছে 9টা ডিপার্টমেন্ট সি ইউনিটের, মানে 9টা সাবজেক্ট আর কি। এই 9টা সাবজেক্টের 9টা সাবজেক্টিভ একদম ব্লাস্ট সাবজেক্ট, ইকুয়াল ভ্যালু মোটামুটি। হ্যাঁ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলা এমআইএস এই কয়েকটা ডিপার্টমেন্টের বেশি, কারণ এদের এদের মানে এজ বাকি ডিপার্টমেন্টের গুলো থেকে একটু কম্পারেটিভলি বেশি। এফবিএস এর কথা বলতেছি আমি। তো তারপরও সেম, বিকজ এই সি ইউনিটের 9টা ডিপার্টমেন্টের পার ডিপার্টমেন্টে 40টা করে কোর্স, 4 বছরে 40টা কোর্সের 32টা কোর্সই পার মানে সবগুলো ডিপার্টমেন্টের সেম। 8টা ডিপার্টমেন্ট সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। সো তুমি বুঝতেই পারতেছো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টই কতটুকু ভ্যালুয়েবল এবং কমার্সে পড়ার সুবিধাটা কি, এটা বুঝছো? এমন না যে মনে করো সায়েন্স আর্টস এর অনেক ফ্যাকাল্টি আছে, যে মনে করো ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট আছে, যেমন মনে করো ল ডিপার্টমেন্ট আর তুমি যে উর্দু ডিপার্টমেন্ট মিলাইতে যাও, দুইটাই তো বি ইউনিটের, কোনটা ভালো? মানে নিঃসন্দেহ চোখ বন্ধ করে কানা, মানে কানা মানুষও বলে দিবে যে ল ডিপার্টমেন্ট ভালো। বুঝতে পারছো? আচ্ছা, তো এই গেল। আমি এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্বাইন্ড প্রিপারেশন। অনেকগুলো লোগো দেখতেছো না? এটা কোনটা? এটা হচ্ছে জেইউ, জাহাঙ্গীরনগর বা প্রেমনগর বলে মানুষ। জাহাঙ্গীরনগর অনেকেই বলছে যে গেলে নাকি প্রেম হয়ে যায়। আমারও সম্ভবত একটা চ্যানেলের নাম আমি ভুলে গেছি, খুব ভালো পপুলার, আমি মনে আসলে কমেন্ট বক্সে লেখা দিব না। তো আমারা জিজ্ঞাসা করছে যে ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাইলে তো মানুষের প্রেম হয়ে যায়, তো আপনার চান্স হইলে কি হবে? এখন কথা হইতেছে যে মানে আমি চান্স ফার্ম করে সেটাই তো জানতাম না। তো পরে বলছে আমি এটা কি জানি বলছিলাম খেয়াল নাই, বাট এরকম আর কি, যে সবাই আর কি এটা নিয়ে ইয়া থাকে যে প্রেম হবে প্রেম হবে। ওকে, এটা কোনটা? এটা হচ্ছে জগন্নাথ, কয়দিন আগে বের হইছে গুচ্ছ থেকে। ওকে, এন্ড হচ্ছে চিটাগং, ওই যে থানিয়ার চিটাগং, চিটাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কি ঢাবি, স্বপ্নের বিশ্ববিদ্যালয়। এটা কি রাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কি প্যারিস রোড, তারপর হচ্ছে টুকিটাকি চত্বর। হ্যাঁ, তারপর হইতেছে যে ওই যে কি লেবুচুর ভাঙচুর, তারপর ওই যে সিএমবি মোড়ে টি বাদ পদ, অনেক মানে আমার এই যে সবগুলো ইউনিভার্সিটি দেখতেছেন, মানে এইসব কথা বলার আগে বলি, আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর ইউনিভার্সিটি লাগে রাজশাহী। পরিষ্কার একটা শহর, ক্যাম্পাসটা জোস। হ্যাঁ, জাহাঙ্গীরনগরও আলাদা লেভেলে, ওদের ওদের জোস একটা জিনিস। বাট রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাই হেভেন, মানে ওটা নিয়ে কোনো কিছুদিন পরে হচ্ছে পদ্মাপাড় টি বাদ আছে, তারপর সিএমবি মোড় হইতেছে তোমার গরম গরম মিষ্টি, তারপর হচ্ছে মানে মাথা নষ্ট করা। ওকে, এবার আমি কথা বলবো হচ্ছে যে এই যে এতগুলো ইউনিভার্সিটি দেখতেছো, এটার একটা কম্বাইন্ড প্রিপারেশন কিভাবে নিবা, কারণ তোমার 3 মাস পরে সবগুলো ইউনিভার্সিটি পড়াবার পরীক্ষা থাকবে। তুমি কি আলাদা আলাদা করে প্রিপারেশন নিবা? তোমার তো তাহলে একদিনে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা লাগবে, মানে সবার দিন যেমন 1 ঘন্টা একদিনে 24 ঘন্টা না, তোমার একদিনে 48 ঘন্টা লাগবে। তো তুমি তো পারবা না। তো এটা কিভাবে করতে হবে যে একটা কম্বাইন্ড প্রিপারেশন, এই 3 মাসে একটা কম্বাইন্ড প্রিপারেশন কিভাবে নেওয়া যায়? সত্যি কথা বলতে ভাই আমি চান্স পাই নাই, চান্স পাই নাই এখন, মানে আমার কাছ থেকে যে তুমি গাইডলাইন নিতে পারবে ব্যাপারটা এমন না। এগুলা তুমি যার কাছে জিজ্ঞাসা করবে কম্বাইন্ড প্রিপারেশন কেমনে, সবাই সেম কথাই বলবে। এখন এই সেম জিনিস করে যে চান্স পাওয়ার পাইছে না পাওয়ার নাই। হ্যাঁ, যেমন আমি সেম জিনিস কইরাই শুধুমাত্র তোমার হচ্ছে ঢাবিতে চান্স পাইছি, মানে কোন ইউনিভার্সিটি চান্স পাই নাই, ঢাবিতে চান্স পাইছি। এখন অনেকে দেখা যাচ্ছে ঢাবিতে চান্স পায় না, সব ইউনিভার্সিটি চান্স পাইছে, এরকমও আছে, সমস্যা নেই কোনো।
ওকে, ইউনিভার্সিটি ইউনিট, এটা মানেটা কি? ইউনিভার্সিটি ইউনিট মানেটা হচ্ছে, ফার্স্ট অফ অল তোমাকে চিন্তা করতে হবে তুমি কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা। একটা খাতা বানাবো, একটা পৃষ্ঠা ছিঁড়া এরকম। আমি কিন্তু এরকমই করছি। আমি আমি আরো কি কি করছি জানো? আমি প্রত্যেকটা ইউনিটে কয় টাকা করে লাগবে সেটার একটা এস্টিমেটেড কস্ট বের করে রাখছিলাম, কারণ এটা আমার আমার আব্বুকে বলা লাগতো। হ্যাঁ, আমি চিন্তা করে রাখছি যে আমি যখন ইউনিভার্সিটিতে চান্স পাবো আমি ইনকাম করে ইনশাল্লাহ দিয়ে দেবো। আমার চিন্তা ভাবনা ওরকম ছিল। তো তোমরা যদি এই চিন্তা ভাবনা করে রাখতে পারো, পাশে দামটাও লেখা দিও কোন ইউনিটে কত টাকা যাচ্ছে। তো ফার্স্টে হচ্ছে সরি, এটা হচ্ছে কি ইউনিভার্সিটি ইউনিট। ওকে, ধরো ঢাবি। ওকে, এটা হচ্ছে ঢাবি। ওকে, এই ঢাবি, এখন ঢাবির মনে করো তুমি বি আর সি ইউনিটে পরীক্ষা দিবা। এখন বি ইউনিটে এটা হচ্ছে সাবজেক্ট, কোন ইউনিটে কোন সাবজেক্ট গুলা পরীক্ষা হয়। বি ইউনিটে কি কি হয় ভাইয়া? বি ইউনিটে হয় হচ্ছে বাংলা, তারপর হচ্ছে তারপর হচ্ছে জিকে, জেনারেল নলেজ। ওকে, আচ্ছা। আর হচ্ছে সি ইউনিটে কি হয় ভাইয়া? সি ইউনিটে হয় হচ্ছে যে বি, ই, এ, এম অথবা এফ, আচ্ছা সরি, এম মানে ম্যানেজমেন্ট, মার্কেটিং অথবা ফাইন্যান্স। একটা জিনিস বলে রাখি, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু তুমি ফাইন্যান্স বা মার্কেটিং এর মধ্যে যে কোনো একটা দেখাইতে পারবা। মানে তুমি যদি দুইটাই পড়ে থাকো, অ্যাডমিশন এসে তোমার যে কোনো একটা চয়েস করতে হবে, কারণ না কারো ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তো এই যে কিরকম করলাম, মানে এই পৃষ্ঠাটা থাকবে এরকম কম্বাইন্ড প্রিপারেশনের প্ল্যানিংটা আমি বলতেছি। ইউনিভার্সিটি লিখবা, হ্যাঁ ইউনিভার্সিটি লিখবা, কোন কোন ইউনিটে পরীক্ষা দিবা, প্রত্যেকটা ইউনিটে এরকম লিখবা কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে, এটা প্রত্যেকটা ইসে লিখবা। তারপর মনে করো এই যে টান দিলা না, এবার মনে করো তুমি লিখবা হচ্ছে আর ইউ কয়টা ইউনিটে দিবা, কোন ইউনিটে কোনটার হচ্ছে এরকম লিখলাম। ওকে, এরকম সব যখন লেখা হয়ে গেছে না, এবার কমন সাবজেক্ট গুলো বাইর করবা। কোনটা কমন সাবজেক্ট, কমন সাবজেক্ট গুলো বের করলা, এন্ড কমন সাবজেক্ট গুলো বের করার পরে লিস্ট আউট করলা। বাংলা, ঠিক আছে, ইংলিশ, ওকে, তারপরে হচ্ছে মনে করো অ্যাকাউন্টিং। এরকম হচ্ছে তুমি কমন সাবজেক্ট লিস্ট করবা। কমন সাবজেক্ট গুলো লিস্ট করার মানেটা কি? কমন সাবজেক্ট লিস্ট করার মানেটা হচ্ছে এগুলা তোমার পড়া লাগবেই লাগবে। এর পাশাপাশি কি পড়া লাগবে? এর পাশাপাশি পড়া লাগবে জিকে, ম্যাথ। ম্যাথ কেন? ম্যাথ হচ্ছে জাহাঙ্গীরনগরে আসে। ওকে, এই ম্যাথ, জিকে এগুলো তোমার পড়া লাগতেছে। এখন এই যে তুমি আলাদা করে এগুলো পড়তেছো, আচ্ছা চিটাং ইউনিভার্সিটির কথা আর বিইউপির কথাটা একটু মাঝখানে আমি ছোট করে বলে রাখি। সেটা হচ্ছে বিইউপি, এফবিএস আর হচ্ছে সিইউ, সি ইউনিট যেটা কমার্সের। ওকে, এই দুইটার কথা যে বলবো এটা আমি এখন বললাম কেন, কারণ হচ্ছে ভাইয়া এই দুইটা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে গেলে যারা চান্স পায় তারা ম্যাক্সিমাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ অ্যাসপারেন্ট ছিল, অথবা তাদের হচ্ছে ইংলিশ এগুলাতে বেসিক ভালো। বুঝতে পারছো? এগুলাতে বেসিক অনেক ভালো। এদের মানে ক্যালিবার আলাদা, এদের এখানে যারা চান্স পায় তাদের ক্যালিবার আলাদা। হ্যাঁ, অনেকে মানে এই জিনিসগুলোতে বেশি ভালো থাকে। সি ইউনিটে যেমন মানে চিটাং ইউনিভার্সিটি সি ইউনিটে কি থাকে, অ্যানালিটিক্যাল থাকে, ম্যাথ থাকে, বাংলাদেশ এগুলো থাকে। তো এগুলার ক্ষেত্রে তোমার হচ্ছে আইবি অ্যাসপিরেন্ট যারা তারা বেশিরভাগ সময় চান্স পায়। তো এগুলার ক্ষেত্রে সিলেবাস একটু আলাদা, চেষ্টা করবা এগুলোতে নিজের এক্সপেকটেশন না রাখা। বিইউপিতে পরীক্ষা দিবা শুধুমাত্র অ্যাডমিশনের এনভায়রনমেন্ট বোঝার জন্য, ঠিক আছে, এনভায়রনমেন্ট বোঝার জন্য। ওকে, এনভায়রনমেন্ট বোঝার জন্য, সরি ভাই লেখাটা একটু খারাপ হয়েছে। শুধুমাত্র এনভায়রনমেন্টের জন্য, তোমার কোনো এক্সপেকটেশন রাখা দরকার নাই তুমি বিইউপিতে চান্স পাবা। কেন? কারণ হচ্ছে ভাইয়া বিইউপি প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে আলাদা জায়গায় কোশ্চেন করে, মানে একদমই আলাদা, ওরা একদম আলাদা লেভেলের, আলাদা জগতের বলতে পারো। হ্যাঁ, সো জাস্ট সিচুয়েশনটা বোঝার জন্য বা এনভায়রনমেন্টটা বোঝার জন্য যে কেমন লাগে, ওই বলে না কেমন লাগে, ওই কেমন লাগার জন্য আর কি পরীক্ষাটা দিবে। ওকে, আচ্ছা। এবার হচ্ছে তুমি ভাইয়া এই যে আলাদা জিনিসগুলো বাইর করলা, আনকমন, এগুলো হচ্ছে আনকমন। ওকে, এগুলো হচ্ছে কমন। মানে তুমি তো এগুলো প্রতিনিয়ত পড়বাই,
তার পাশাপাশি এগুলা পড়বা। এগুলা যখন পড়বা তোমার হচ্ছে কম্বাইন্ড প্রিপারেশন ডান। কারণ হচ্ছে ভাইয়া তুমি প্রিপারেশন নিলে শুধুমাত্র নিবা ডিউর জন্য, ম্যাক্সিমাম মানে 90 থেকে 95 যারা আসো তারা সব ঢাকা ইউনিভার্সিটির টার্গেট করে পড়বে। এখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হওয়ার পরই টানা রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ঢাকা মানে চিটাগাং ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে দিবে। তুমি কিভাবে প্রিপারেশনটা কভার করবে? এইভাবে, এক্স্যাক্টলি ভাবে। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাস সেম, সেম একদম সেম। ওদের কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা। কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা, সেক্ষেত্রে কি করবা? কোয়েশ্চেন ব্যাংক, খুব সোজা একটা জিনিস। এখন কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে আবার জেইউ, বিইউপি, তারপর হচ্ছে সিইউ, এগুলো হচ্ছে কোয়েশ্চেন দেয় না, বা সিইউ অনেকের কোয়েশ্চেন দিছে, অনেকের কোয়েশ্চেন দেয় না। তো সিইউটা আমি শিওর না ওইভাবে, সিইউটা দেখা যাচ্ছে কোয়েশ্চেন ব্যাংক থাকতেও পারে। আর হচ্ছে জেইউ বিইউপিটা কোয়েশ্চেন ব্যাংক কিনাটা বেহুদা একদম। দেখবা যে অনেক আছে ওই যে বিইউপি বুস্টার, হ্যাঁ, তারপরে আরো কি কি হ্যানত্যান অনেক আছে। বিইউপি নিয়ে যে কোয়েশ্চেন ব্যাংক, জাহাঙ্গীরনগর যে কোয়েশ্চেন ব্যাংক, এগুলো পুরো ভোগাস, একদম ভোকাস। কোনো দরকার নেই টাকা নষ্ট করার। তুমি জাহাঙ্গীরনগর আর বিইউপির জন্য ম্যাথের জন্য যেটা করতে পারো, যেটা আমি করছি, সাইফুরস আছে, আরেকটা খাইরুস বেসিক ম্যাথ, এই দুইটা পড়বা। এই দুইটার মধ্যে যখন একটা পড়বা, খাইরুস বেসিক ম্যাথ এত মোটা আর সাইফুরসেরও এত মোটা, ওইখানে কিছু ম্যাথমেটিক্যাল টপিক আছে, ওই টপিকগুলো প্র্যাকটিস করে যাবা। এন্ড আসলে ওগুলো দিয়ে আসবে, পারলে ওই বেসিক কনসেপ্ট গুলো আসবে, ওগুলাতে তুমি পাইরা যাবা। আর বাকি কোয়েশ্চেন ব্যাংক দেখা টাকা বেশি থাকলে কিনো, আদারওয়াইজ আমি সাজেস্ট করবো না। আর ওই যে কিছু কিছু ইয়া আছে না, যে বলে এক সেট বই পড়লেই কমন, একদম শিওর শর্ট চান্স, মানে 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 কি বলবো, ওরা হইলে আল্লাহর কসম দিয়ে মিথ্যা কথা বলছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, সিলেবাসের কথা তো তোমার একদম একটানে বইলা দিলাম, মানে এইটা এই দুইটা বলতে যে একদম এগুলো বইলা ফেললাম। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কথাও মাত্র বইলা দিলাম, যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা। অনলাইন অফলাইন এর ব্যাপারটা কি? অনলাইন অফলাইনের ব্যাপারটা, কেউ যদি অফলাইনে কোচিং করে থাকে, অনলাইনে যে রিসোর্স গুলো আছে সেগুলোর সাথে একটু কম্বাইন করার চেষ্টা করবা, পড়ার চেষ্টা করবা। ওকে, তারপর হচ্ছে মেইনটেইন রুটিন, সেটা তো একটু আগেই বললাম, সেটাই সেম ভাবে কাজে লাগাও। প্রতিনিয়ত একটা রুটিন মেইনটেইন করো, যে কোশ্চেন ব্যাংক সলভ করো বা কি কি জিনিস পড়বে, এগুলো রুটিন মেইনটেইন করে চলবা। ডিপ নলেজ, এই যে কম্বাইন্ড প্রিপারেশনের কথাটা বললাম ভাইয়া, ডিপ নলেজ কিন্তু অনেক দরকার। কারণ ঢাবিতে তুমি একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন পাইরা যাবা, কিন্তু এই এই জায়গাগুলায় তোমার খুব ডিপ লেভেলের নলেজ লাগবে। কারণ জাহাঙ্গীরনগরে কিন্তু ম্যাথ যেগুলো আসে সেগুলো কিন্তু আইকিউ টাইপের ম্যাথ। সো তুমি যে ম্যাথ কইরা পারবে এমন কিন্তু না, একদম ইনস্ট্যান্ট একটা বুদ্ধি থাকা লাগবে। ওকে, তারপর হচ্ছে এই যে কি বলে, চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটের কথা তো বললাম, যেটা কোয়েশ্চেন প্যাটার্নই চেঞ্জ করে ফেলাইছে এই গত 2 বছর ধরে। তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সত্য কথা বলতে প্রত্যেক বছরই রেজাল্ট নিয়ে অনেক কেলেঙ্কারি হয়। মানে এক্সপেক্টেড রেজাল্টের থেকে নাম্বার কম হলো 10 থেকে 15 মার্কসের ডিফারেন্স হয়েছে। আমারই 8-12 মার্কের ডিফারেন্স ছিল। এখন কিছু করার নেই, রেজাল্ট বের হয়ে গেছে। যখন অনেক বেশি পরিমাণে কেলেঙ্কারি হয়ে যায়, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয় রেজাল্টটাকে রিচেক করার জন্য। বাট দেখা গেছে যেরকম 1000-2000 স্টুডেন্টের জন্য পাত্তা দিবে না। তো তো তোমাদের হচ্ছে যে ডিপ নলেজ রাখবা, যাতে প্রত্যেকটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, তুমি কোয়েশ্চেন ব্যাংক গুলো যদি সহজে সলভ করতে পারো, তার মানে তোমার চান্স বাড়তেছে ভালো ই করার। ওকে, আর এক্সামের কথা যেটা বললাম, যেহেতু এগুলা তুমি আলাদা সাইড দিয়ে দিয়া ইয়া নিবা, কারণ মেইন তো এইটা, এই যে ঢাবি, এটা তো মেইন। সো এইটার জন্য বাকিগুলোরটায় এক্সামের উপর ডিপেন্ড করে থাকলে প্রচুর এক্সাম দিবা, প্রচুর চেষ্টা করবা অনলাইনের এক্সাম গুলা বেশি বেশি করে দেওয়ার। এতে হবে কি, তুমি হইতেছে যে তুমি বুঝতে পারবা যে আসলে কি লেভেল টাইপের কোয়েশ্চেন হয়ে থাকে। আমি বলবো যে বাকি ইউনিভার্সিটি গুলো যে অনলাইনে এক্সাম দিবা, মেন্টর কারা বা কোয়েশ্চেন কারা করছে, কোন প্ল্যাটফর্ম, এগুলো দেখা নিবা। বিকজ আমি যেমন ঢাবির, আমি জাহাঙ্গীরনগরের প্রশ্ন কইরা তোমার আমি বলতে পারবো না এগুলো অ্যান্সার ই করবা পাই যাবে, এরকম কিন্তু না। জাহাঙ্গীরনগরে যারা চান্স পাইছে, জাহাঙ্গীরনগরে কিন্তু ম্যাক্সিমাম সেকেন্ড টাইমাররা চান্স পায়, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম যারা সেকেন্ড টাইমার চান্স পায়, ওরা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে অনেকটাই মানে কি বলে নিশ্চিত থাকে। নিশ্চিত বলবো না, আমি বলবো যে ওরা বুঝে কোয়েশ্চেন প্যাটার্ন কিভাবে হয়, পোলামাইন্ডে কিভাবে পড়াইতে হবে। সো ওরাও কোয়েশ্চেন ব্যাংক ওরকম, মানে কোয়েশ্চেন প্যাটার্নটা ওরকম মানে বানায়, তারপর এক্সাম ব্যাচ চালু করে। সো ওই জায়গাগুলো তুমি যারা ওই ইউনিভার্সিটি, ওইখান থেকে তুমি এক্সাম ব্যাচে এক্সাম দিবা। ঠিক আছে, আচ্ছা। তো এই ছিল আজকের, আর কিছু আছে দেখি, না আজকে আর তেমন কিছু নাই। আমি এই জায়গাটাই ব্যাক করি। আমি
চাই তুমি এখন থেকে যে পরিশ্রমটা করবা সেটা যাতে ভালো একটা ফলাফল আসে, আমি এটাই দোয়া করি তোমার জন্য। ঢাবির লালবাস বা জাহাঙ্গীরনগর বা প্রেমনগর যেটাকে বলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্যারিস রোড, এগুলোতে যাতে তোমার বিচরণ হয়, আমি এটাই দোয়া করি। চেষ্টা করো ভাইয়া এই অ্যাডমিশন সময়টাকে কাজে লাগানো, খুব ভালো পরিমাণে কাজে লাগানো, যাতে তুমি অ্যাডমিশন টাইমটা শেষ হওয়ার পরে বলতে না পারো বা তোমার মনের মধ্যে ওই চিন্তা না আসে যে আল্লাহ, একটা ঘন্টা যদি তখন বেশি পড়তাম আমি কিন্তু তাইলে ইয়ে করতে পারতাম। এই জিনিসগুলা মানে চান্স না পাইলে খুব বেশি ইয়ে হবে। কারণ আমি যখন মানে কোচিং করতাম, আমি ভাই প্রচুর ফাঁকি মারছি, প্রচুর ফাঁকি বলতে কোচিং শেষ হইতো 10টায়, আমি বাসা যেতাম সন্ধ্যায়, অনেক এরকম হয়েছে। ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাইতাম গা, ফ্রেন্ডদের সাথে দাওয়াত খাইতে যাইতাম গা, তারপর দেখা গেছে যে আড্ডা দিতে দিতে কোন সময় টাইম গেছে আমার খেয়ালও নেই। বাসায় এসে বলতাম আব্বু ওই অমুক কোচিং সেন্টারে গেছিলাম, অমুক তমুক সমুক, যে এক্সাম বেচে এক্সাম দিচ্ছি, এরকম মিথ্যা বলতাম। আমার ভাই তো পাশে বসে সব দেখতেছে, বুঝতেছে, কারণ আমার ভাই তো এই টাইমটা পার করে গেছে। সো এরকম ফাত্রামি নাগরামি বান্দামি করাটা ছাইড়া দাও। আর কেউ খেলাধুলা যদি প্রতিনিয়ত কইরা থাকো সেটাও বাদ দিয়ে দাও। আমিও খেলাধুলা বাদ দিয়ে দিছিলাম, বিকজ একবার ইনজুর্ড হইলে তুমি এই জিনিসটাকে আর কি করতে পারবা না, এন্ড ইনজুর্ড হওয়াটা খুবই খুবই খুব খারাপ একটা ব্যাপার। যতটা পারবা সেফ থাকবা, নামাজ পড়বা, খাওয়া দাওয়া করবা ভালো মতন, তারপর হচ্ছে সুন্দর মতন প্রতিনিয়ত পড়াশোনা করবা, এন্ড পড়াশোনা যাতে ঠিক থাকে। মোবাইল চালাইলেও লিমিটেড, এন্ড ততটুকুই যতটুকু হচ্ছে তোমার মেন্টাল রিফ্রেশমেন্ট আনে। বুঝতে পারছো? সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।